কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ক্লাস করে রুম থেকে বের হবার সময় কারোর সাথে ধাক্কা খাই। ধাক্কা খেয়ে উপরে তাকানোর আগেই গালে ঠাস ঠাস করে দুইটা শব্দ শুনতে পেলাম। উপরে তাকিয়ে দেখি একটা মেয়েটা বারান্দা দিয়ে যাচ্ছিল। তখনই আমি না দেখতে পেয়ে মেয়েটির সাথে ধাক্কা খাই। আর বাকিটা তো আপনারা নিজ চোখেই দেখলেন। আমি শুধু শুধু তাৎপর্য খেলাম আর সাথে মেয়েটির বকাঝকাও শুনলাম, তাও ফ্রিতে। কলেজ থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু বলল আজ বড় ভাইয়ের জন্য বিকালে মেয়ে দেখতে যাবে। আম্মুর সাথে আরও কিছু কথা বলে দুপুরের খাবার খেয়ে দিলাম এক ঘুম। বিকেলে নেহার ডাকে আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু বলা শুরু করলো, তুই যে এখনো রেডি হসনি, তুই কি মেয়ে দেখতে যাবি না? যাবো তো। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমরা তোর জন্য নিচে অপেক্ষা করতেছি। কি আর করার, মায়ের আদেশ অমান্য তো আর করা যায় না। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসলাম। তারপরে সবাই একসাথে গাড়িতে উঠে মেয়ে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের তো আমার এখন পর্যন্ত পরিচয়ই দেওয়া হয়নি। আমি তারিকুল ইসলাম। আমার বাবা একজন বিজনেসম্যান, মা একজন গৃহিণী। আমরা দুই ভাই এক বোন। আমার বড় ভাই সে আব্বুর অফিসে ম্যানেজার পোস্টে চাকরি করে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আর ছোট বোন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মেয়ের বাড়ি এসে পৌঁছালাম। মেয়ের ছোট বোন, বাবা ও আরও কিছু লোক এসে আমাদের ভিতরে নিয়ে বসালো। আমি আর ভাইয়া আর আমার ছোট বোন তানহা একসাথে বসলাম। আমাদের তারা অনেক আপ্যায়ন করালো। এর ভিতরে আব্বু মেয়ের বাবাকে বলল, আপনারা এখন মামুনিকে নিয়ে আসেন। আমি মনে মনে বলতেছি, মেয়ে না দেখিয়ে তাকে এখনই মামুনি বানিয়ে ফেললো, বাবা যায় এগুলা। কিছুক্ষণের ভিতরে মেয়ের মা ও তার ছোট বোন তাকে নিচে নিয়ে আসলো এবং আমাদের সামনে তাকে বসালো। আম্মু যখনই মেয়েটির গোমটা তুললো, আমি তো মেয়েটিকে দেখে একদম রীতিমতো অবাক হলাম। কেননা মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো আজকে কলেজে যে মেয়েটির সাথে ধাক্কা খেয়ে কিছু ঠাস ঠাস শব্দের থাপ্পড় উপহার পেয়েছিলাম, সেই মেয়েটি। তো মেয়েটিকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আম্মু মেয়েটিকে তার নাম এবং কোন ক্লাসে পড়ে তা জিজ্ঞেস করলো। মেয়েটি তার নাম বলল মেঘলা এবং সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমি মনে মনে বলতেছি, তার মানে মেয়েটি আমার চাইতে ক্লাস জুনিয়র। আর আজ আমি জুনিয়রের হাতে থাপ্পড় খেলাম। আল্লাহ, তুমি মুড়ে দড়ি ফালাইয়া উঠে লইয়া যাও। এখন মেয়েটির সামনে মুখ দেখাই তো আমার লজ্জা করে। যদিও আমি মেয়েটি কলেজে বসে দেখতে পাইনি, তাই তার সাথে ভুলবশতভাবে ধাক্কা লাগে। মেঘলাকে দেখে আমাদের বাসার সকলের পছন্দ হলো, তাদেরও ভাইয়াকে দেখে পছন্দ হলো। তারপর দুই পরিবারের সম্মতিতে আবু মেঘলার বাবার সাথে কথা বলে বিবাহের দিন তারিখ ঠিক করে। মেঘলাদের বাসা থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবতেছি, মেঘলার সাথে আজ একটু সামান্য ধাক্কা লাগায় আমার সাথেও যে ব্যবহার করলো, আল্লাহই ভালো জানে আমাদের বাসায় বউ হয়ে আসার পরে কেমন ব্যবহার করবে। কিছুদিন পরে আজ ভাইয়ের সাথে মেঘলার বিয়ে সম্পন্ন হলো। মেঘলার সাথে তার ছোট বোন নীলা আসছে। নীলা 9ম শ্রেণীতে পড়ে। ভাইয়ার বিয়ের পর কিছুদিন বাবি মোটামুটি ভালোই ছিল, কিন্তু হঠাৎ বাবির ভিতরে পরিবর্তন দেখা যায়। কিছুদিন যাবৎ বাবি আমায় একদম সহ্য করতে পারে না। আমি ভাইয়ার কাছে পড়াশোনার জন্য টাকা চাইলে ভাইয়া বেশি টাকা দিলে তা দিতে দেয় না। ভাইয়ার বাইকটা নিয়ে আগে ঘুরতে যেতাম, এখন বাইকের চাবি চাইলে ভাইয়ার কাছে বাবি এসে চাবি নিয়ে যায়। আমাকে বলে সেই বয়সে এত ঘোরাঘুরি কিসের। রাতে শুয়ে ভাবতেছি, আগে কি ছিলাম আর এখন আমি কি হলাম সবার কাছে। মনটা বেশি ভালো লাগছিল না, তাই শোয়া থেকে উঠে ছাদে যাওয়ার জন্য যখনই ভাইয়ের রুমের সামনে থেকে যেতেছিলাম, তখনই বাবি ভাইয়াকে আমাকে নিয়ে কথা বলতেছে। আমি কৌতূহল নিয়ে তাদের কথাগুলো শোনার জন্য সেখানে দাঁড়িয়ে রইলাম। বাবির কথাগুলো শুনে আমার দু চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো। আমি অন্যায় করেছি তার সাথে, যার জন্য সে আমাকে আমার ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করতে চায়। তারপরে আবার বাবি ভাইয়াকে যে কথাগুলো বলল তা শুনে আমি সেই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেলাম। বাবি ভাইয়াকে যে কথাগুলো বলছে তা হলো, তুমি আর তরিকুলকে কোনো টাকা পয়সা দিবে না, ও এখন থেকে নিজের খরচ নিজেই ইনকাম করে নেবে। তুমি একা কষ্ট করে টাকা রোজগার করবে আর তা তোমার ভাই ফুর্তি করে উড়াবে, এটা কখনো আমি হতে দিব না।
তার কলেজে আসা যাওয়ার জন্য এত প্রতিদিন তুমি এত টাকা দিলে তো তোমার ভাই এমনিতেই তোমার কাছে টাকা চাওয়ার সাহস পাবে। তুমি কষ্ট করে টাকা ইনকাম করবে, আর তা দিয়ে তোমার ভাইকে যে টাকা দাও তা নিয়ে সে বন্ধুদের সাথেই ফুর্তি করবে। এটা তো আমি কখনোই হতে দিব না, ইত্যাদি ইত্যাদি। আরও অনেক কথা বলে ভাবি ভাইয়াকে। আসলে একটি কথা মনে রাখা ভালো, দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দে পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। তাই এখন আমাকে যা করার সব সাবধানে করতে হবে। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ বাহিরে হাঁটাচলা করে বাসায় আসি। বাসায় আসার পরে ভাইয়া বলল কিছুক্ষণ পরে বাবিদের বাসায় বেড়াইতে যাবে তারা, তাদের সাথে আমাকেও যেতে হবে। প্রথমে আমি ভাইয়ার কথায় রাজি হয়নি, কিন্তু ভাইয়ার জোরাজুরিতে রাজি হলাম যেতে। সকালে নাস্তা করে আমি, ভাইয়া, বাবি ও নীলা মিলে বাসা থেকে রওনা দিলাম বাবিদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ জার্নি করার পরে বাবিদের বাসায় এসে পৌঁছালাম। সবার সাথে মত বিনিময় করে পরে আমাকে রুম দেখিয়ে দেওয়া হয়েছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে খাবার খেয়ে রুমে এসে যখন রুমের দরজা আটকাবো তখন নীলা দরজার সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, আপনি আমার রুমে হঠাৎ কি মনে করে আসলেন? নীলা আমার কথার কোনো উত্তর না দিয়ে ও রুমের ভিতরে ঢুকে রুমটার দরজা লাগিয়ে দিল। আমি তো নীলার কাণ্ড দেখে অবাক। আমি আমতা আমতা করে বললাম, আপনি রুমের দরজা আটকেছেন কেন? নীলা আমার একদম কাছে এসে পড়ে। আমার কথা শুনে ওর মুখের গরম নিঃশ্বাস আমি ওর কাছ থেকে অনুভব করতে পারছি। আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। আপনি আমাকে ভালোবাসেন কিনা বলেন। আমি বাঁশ খাইছি। ও টুকু, আমি জেনে শুনে বাঁশ খেতে পারবো না। ওই কি বললেন, আর একবার একটু বলেন তো। আমি কিছু বলিনি, আমি এইমাত্র আসছি। এখন তাড়াতাড়ি বলুন আপনি আমায় ভালোবাসেন কিনা, আমি উত্তর হ্যাঁ চাই কিন্তু। দেখো নীলা, তুমি যা বলতেছো তা কখনো সম্ভব না। কেন সম্ভব না? কারণ তোমার আপু কখনো আমাদের সম্পর্ক মেনে নিবে না। তাছাড়া এটা কখনো সম্ভব না। আমার কথা শুনে নীলা আরও আমার কাছে আসলো। এবার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিচ্ছে। আমি আপনাকে ছাড়া বাঁচবো না, প্লিজ আপনি আমাকে মেনে নিন, আমি আপনাকে না পেলে মরে যাব। এই পাগলি, আর কখনো মরার কথা বলবে না। তাহলে বলেন আপনি আমায় ভালোবাসেন। আমিও তোমায় ভালোবাসি। এখন তুমি আমার রুম থেকে যাও, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। নীলা আমার কথা মতো আমার রুম থেকে চলে যায়। বিভিন্ন রাগ, অভিমান ও খুনসুটির মধ্য দিয়ে চলতে থাকে আমাদের দুজনের ভালোবাসা। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আম্মুর কাছে আসলাম। আম্মু পাশে দাঁড়াতেই আম্মু বলল, তোর ভাইয়া তোকে কিছুক্ষণ পরেই তোর ভাবিদের বাসায় যেতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। ভাইয়া ও বাবি তারা গতকাল গেছে বাবিদের বাসায়। আমি সকালে নাস্তা করে বাবিদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মনে মনে ভাবতেছি আজ তাহলে অনেকদিন পর নীলাকে দেখতে পারবো। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পরে নীলাদের বাসায় এসে পৌঁছালাম। নীলাদের বাসায় এসে নীলার আব্বু আম্মুর সাথে মত বিনিময় করে বাবির সাথে দেখা করতে যখনই বাবির রুমে প্রবেশ করব তখনই কেউ একজন পিছন থেকে আমার শার্টের কলার ধরে বাবির পাশের রুমে ঢোকালো। রুমে প্রবেশ করার পরে ঘুরে তাকিয়ে দেখি নীলা আমাকে রুমে এনে বিছানার উপরে ফেলে দিয়ে আমার উপরে বসে বুকে 2 হাত দিয়ে কিছুক্ষণ মারলো। এই, তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? তোমাকে আজ মেরেই ফেলবো। তোমার আমাদের বাসায় আসার সময় এতদিন পরে আজ হয়েছে? হ্যাঁ সরি, ভুল হয়ে গেছে। আমার পাগলিটা রাগ করে না। তারপর আর অনেক কথা বলে নীলার রাগ ভাঙিয়ে নিলাম। দুপুরে সবার সাথে খাবার খেয়ে দিলাম এক ঘুম। মাথায় কারো হাতের স্পর্শে আমার ঘুম ভাঙলো। ঘুম চোখে তাকিয়ে দেখি নীলা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এর ভিতরে বাবিকে আমার রুমে আসতে দেখে আমায় বলল, আপনাকে কখন থেকেই ডাকছি, উঠছেন না কেন? আপনাকে আপু ডাকতেছে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসেন। একথা বলে নীলা আমার রুম থেকে চলে গেল। শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সেখানে গিয়ে সকলের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আসি। রাতে ডিনার করে ভাইয়ের সাথে কিছু কথা বলে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন বুকের উপর কিছু ভারী জিনিস অনুভব করলাম। তাকে দেখে নীলা আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে আসে। আমি আস্তে করে নীলাকে ডাক দিলাম। নীলা বলে, নীলা তুমি কখন আসছো আমার রুমে? কিছুক্ষণ আগে। আপু তোমাকে সকালে নাস্তা করার জন্য ডেকে নিয়ে যেতে বলেছে। এসে দেখি তুমি ঘুমাচ্ছ, আর তাই তোমাকে না ডেকে তোমার বুকে মাথা রেখে আমি শুয়ে পড়ি। তুমি তাড়াতাড়ি ওঠো, ভাবি আমাদের এমন অবস্থা দেখলে হিতে বিপরীত হবে। তাই বেশি কথা না বলে এখন উঠো। এর ভিতরেই আমার রুমে বাবির আগমন ঘটল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আমার বেলায়ও এখন তাই হলো। আল্লাহ পাখি বালুজান এখন কি হয়।
ভাবি রুমে প্রবেশ করে আমাদের দুজনকে এমন অবস্থায় দেখে। আমরা তাকে থেকে দুজনের শোয়া থেকে উঠে দাঁড়িয়ে যাই। ভাবি সে এসেই নীলার গালে দুটো থাপ্পড় মেরে নীলার হাত ধরে আমার রুম থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ভাইয়া এসে আমার সাথে যা করলো তা দেখে আমি কখনো ভাবতেও পারিনি ভাইয়া আমার সাথে এমনটা করতে পারে। ভাইয়া এসে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারে আর আমায় বলতেছে, তোর এত বড় সাহস, তুই নীলাকে জোর করে জড়িয়ে ধরিস? মেঘলা আমাকে আগে যা তোর সম্পর্কে বলতো তা আমি বিশ্বাস করিনি, আর যা তুই করলি তা আমি বিশ্বাস না করে পারতেছি না। এসব কি বলছে ভাইয়া আমাকে? ভাইয়া তুমি যা ভাবতেছো তা এখানে কিছুই হয়নি। একথা বলার পরে পিছন থেকে মেঘলা বলে উঠল, এখানে কি হয়েছে তা আমি নিজের চোখেই দেখেছি। একটি কথা ভাবি, আপনি এবং ভাইয়া শুনে রাখুন, যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। হয়েছে, এত জ্ঞান দিতে হবে না আমাদের। কিছুক্ষণের ভেতরেই তোমার আব্বু আম্মু আসবে, তারাই তোমার বিচার করবে। মেঘলা আমাকে বাঁচানোর চেষ্টা করতেছে, সবার চোখেই আমাকে খারাপ বানানোর চেষ্টা করছে। কিছুক্ষণের ভিতরে আম্মু আব্বু নীলাদের বাসায় এসে পৌঁছায়। আব্বু আম্মু আসার সাথে সাথেই মেঘলা আম্মুকে জড়িয়ে ধরে বলতেছে, আম্মু, আপনার ছোট্ট ছেলে আমার বোন নীলার সাথে। এর ভিতরে আম্মু মেঘলাকে থামিয়ে দিয়ে বলতেছে, ব্যাস এটুকুই থাক, আর আমায় না বললেও চলবে। যা বোঝার আমি এখন বুঝে গেছি। নীলার বাবা আমার মাকে বলে, বেআই সাহেব, আপনার ছেলে আমাদের বাড়ির ইজ্জতের উপর হাত দিতে চেয়েছিল। এখন আপনি যা করার করুন। আপনার ছেলেকে এরকম ছেলে আমার হলে তাকে এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। নীলার বাবার কথা শুনে আব্বু এসে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। তুই এতটা নিচ হয়ে গেছিস, তোকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতে ঘৃণা লাগে। তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা। আম্মু আব্বুকে বাধা দিলে তাকে অনেক বকা দেয়। কখনো তুই আমাদের সামনে আর আসবি না। দেখো বাবা, তুমি যা ভাবছো তা কিছুই করিনি আমি, আর আমি নীলাকে ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে। এই কথা বলার সাথে সাথেই ভাই এসে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে আমার গালে। নীলার আব্বু আমাকে অনেক বাজে কথা বলে অপমান করে। আমি তাদের সব অপমান মুখ বুজে সহ্য করে নিই। ভাই আমায় বলে, তোর এত বড় সাহস, তুই কোন মুখে নীলাকে ভালোবাসার কথা বলিস? এর ভিতরে আম্মু বলে, সবাই থামো। তোমরা সবাই তো চাচ্ছ আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে যাক, তাহলে তোমরা সকলে খুশি হও। তোমরা যা চাইছো তাই হবে। তারপরে আম্মু আমার হাত ধরে বাসার বাইরে নিয়ে আসে। দেখ বাবা, আমি জানি তুই কোনো খারাপ কাজ করিসনি। তোকে তোর ভাবি ফাঁসাচ্ছে। তুই যদি আমাদের সাথে থাকিস তাহলে ওরা তোকে তিলে তিলে শেষ করে দিবে। তার চেয়ে এখান থেকে দূরে চলে যা। মানুষের মতো মানুষ হয়ে আমার সামনে আসবি, তারাকে আসবি না। কথা দে বাবা তুই আমাকে। আম্মু কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলল আমায়। কথা দিলাম আম্মু, আমি তোমাকে, আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে উঠে তারপরে তোমার সামনে আসব। তারপরে আম্মু আমার হাতে কিছু টাকা দিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি একা রাস্তার ভিতরেই হাঁটছি, আর আজ আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করে কান্না করতেছি। আমার কাছে এখন মন চাইতেছে আমার মতো এত অসহায় এখন আর কেউ নেই। মিথ্যা একটি অপবাদ দিয়ে মেঘলা বাসার সবাইকে বলবো যে আমাকে বাড়ি ত্যাগ করতে বাধ্য করলো। আমি কখনোই ভাইয়া ও মেঘলাকে ক্ষমা করব না। আমার সাথে আজ সবাই যে আচরণটা করলো তা আমি কখনোই ভুলবো না, এবং কাউকে আমি ক্ষমা করে কখনোই দিব না। আসলে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে যায় না। রাস্তায় আনমনে হাঁটছি আর এইসব কথা ভাবতেছি। হঠাৎ আমার পকেটে আমার ফোনটি বেঁচে উঠলো। পকেট থেকে ফোনটি বের করে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যে আমার এক বন্ধু সেটাগাং থেকে ফোন দিছে। ফোনটা রিসিভ করার পরে ফোনের অপাশ থেকে বলে উঠল, কেমন আছিস তরিকুল? তেমন ভালো নাই আবির। কেন, কি হয়েছে তোর? আর তোর কথা অন্য দিনের থেকে আজ আলাদা মনে হচ্ছে কেন? কি হয়েছে তোর? আমায় একটু সব খুলে বলতো। শুনবি তুই আমার কি হয়েছে? তারপরে আমার সাথে আজ কিছুক্ষণ আগে যা ঘটে গেছে তা সব আমি ফোনে আবিরকে খুলে বলি। আবিরকে বললাম, বন্ধু তুই একটু আমায় যদি এই মুহূর্তে সাহায্য করতি তাহলে আমার খুব ভালো হতো। আবির ফোনের অপাশ থেকে বলে উঠল, তরিকুল, তুই এখন ঢাকায় আমাদের যে বাসা আছে সেখানে চলে আয়। আমি এখন ঢাকাতে আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কিছুক্ষণের ভিতরেই আমি আবিরদের বাসায় গিয়ে পৌঁছে যাই। আবিরদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আবিরকে ফোন দিলাম। ও তাড়াতাড়ি এসে দরজা খুলে আমাকে ভিতরে নিয়ে গেল। রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পরে আবির খাবার দিল। তা খেয়ে আবিরকে বললাম আমাকে একটা চাকরি ঠিক করে দিতে।
আবির হলো আমার ছোটোবেলার বন্ধু। আমাদের বাসা এবং আবিদের বাসা পাশাপাশি ছিল ঢাকাতে। আমরা যখন ক্লাস 10-এ পড়ি তখন ওরা ওদের দেশের বাইরে চিটাগাং চলে যায়। তারপরে থেকে আমাদের দুজনের ফোনের মাধ্যমে প্রতিদিন কথা হয়। আমি চাকরি করব সে কথা শুনে আবির বলে উঠল, তুই এখন পড়ালেখা বাদ দিয়ে চাকরি করবি। তুই মাথা থেকে চাকরি করার চিন্তা আপাতত বাদ দে। দেখ আমি খালি কি করি। কিছুক্ষণ আবির চুপ থেকে ওর আব্বুকে ফোন দেয়। আব্বু, তরিকুল আমাদের বাসায় আসছে, তুমি আর আম্মু তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আমরা বাসায় তাড়াতাড়ি আসছি। আবিরের আব্বু আম্মুকে আমিও আব্বু আম্মু বলে ডাকি এবং আবিরও আমার আব্বু আম্মুকে আমার মতো আব্বু আম্মু বলে ডাকে। আমি আর আবির কথা বলতেছি, এর কিছুক্ষণের ভিতরে আবিরের আব্বু আম্মু বাসায় চলে আসে। কেমন আছো বাবা তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আব্বু, তোমরা কেমন আছো? জি বাবা ভালো আছি। সবাই মিলে কিছুক্ষণ কথা বলার পরে আবিরের আব্বু সবার মাঝখান থেকে বলে উঠল, দেখো বাবা তরিকুল, আমি তোমার কথাই শুনলাম আবিরের কাছ থেকে। এখন বলো তুমি কি করতে চাও। তবে আমায় যদি তুমি বাবা হিসেবে মেনে থাকো তাহলে আমি বলবো এই এখন তোমার পড়াশোনার পাশাপাশি কিছু করা, তাহলেই তুমি তোমার মায়ের আশা পূরণ করতে পারবে। আব্বু তুমি যা ভালো মনে করো তাই হবে, তবে আমি দেশে থাকতে চাই না, আমার বাকি পড়াশোনা বিদেশে গিয়ে শেষ করতে চাই। দেখো বাবা, তোমার কথা ঠিক আছে, আমি তোমায় আর আবিরকে কখনোই আলাদা চোখে দেখি না। আমি তোমার বর্তমান পরিস্থিতি বুঝতে পারছি, আমি দেখি কি করা যায়। সবার ভিতর থেকে আবির বলে উঠল, আব্বু তুমি তরিকুলকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করো। তরিকুল ওখানে গিয়ে পড়াশোনা করতে পারবে, আর আম্মুর আশা পূরণ করার জন্য আমাদের সেখানের অফিসটাও দেখাশোনা করবে। তার সাথে বিদেশে যে কয়টা আমাদের অফিস আছে সবগুলো দেখার দায়িত্ব ওর, আর দেশের সব অফিসগুলো দেখার দায়িত্ব আমার। কেমন হলো আমার আইডিয়াটা আব্বু? খুবই ভালো কথা বলছো। তোমরা দুজন আমার সব কিছু দেখাশোনা করলে আমি একটু এখন অবসর পেতাম। তরিকুল বাবা, তুমি কি আবিরের কথার সাথে একমত? আব্বু আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, কারো সাহায্য নিয়ে নয়। কষ্ট ছাড়া কোনো কিছু সহজে পেলে তার মূল্য দিতে আমরা পারি না। আমি চাই নিজে কিছু করতে। দেখো তরিকুল, তোমার কথাও ঠিক আছে, কিন্তু আমার এত টাকা পয়সা কে খাবে? তোমরা দুজন ছাড়া আমার কেই বা আছে বলো? আমি চাই তুমি আবিরের কথায় রাজি হয়ে যাবে, আর তুমি এটা নিজের যোগ্যতা দিয়ে পাইছো মনে করবে। আমি এখন কি বলবো তা খুঁজে পাচ্ছি না। আব্বুর মুখের ওপর কোনোদিন কথা বলেনি, আজ বললে আব্বু যদি কষ্ট পায়, না তা কিছুই বলবো না। সে যা ভালো মনে করে তাই করো। কথাগুলো আমি মনে মনে বললাম। আমি বলে উঠলাম, আব্বু আমি তোমার কথায় রাজি আছি, তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত আছে বলো বাবা তুমি? আব্বু আমি তোমার অফিসে কাজ করব, তবে তা আমাকে চাকরির জন্য বেতন দেবে। তুমি এখন যে কথাগুলো বললে তা বাদ দিয়ে আমরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আব্বু। আমি যে বিদেশে যাব তা কাউকে বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি আছি বাবা। আব্বু তুমি আগামীকালই আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করো। আমি আগামীকালই বিদেশ যেতে চাই। ঠিক আছে, তোমার আগামীকাল বিদেশ যাওয়ার সব ব্যবস্থা আমি করতেছি। রাতে আমি আর আবির আব্বুর কাছ থেকে টাকা নিয়ে কিছু কেনাকাটা করতে যাই মার্কেটে। মার্কেট শেষ করে বাসায় চলে আসি। সবাই রাতে একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসি। সকালে নাস্তা করতেছি সবাই, ঠিক তখনই আব্বু বলে, তরিকুল, তোমার আজ বিকেলে 5টায় ফ্লাইট, তুমি তোমার সব কিছু গুছিয়ে রেখো। নাস্তা শেষ করে রুমে এসে আমার প্রয়োজনীয় কিছু গুছিয়ে নিলাম। আমি এখন বিমানের ভিতরে বসা। অস্ট্রেলিয়া যেতে হচ্ছে নিজ মাতৃভূমিকে ছেড়ে। বিমানের সিটে বসে গতকাল আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেছি। তখনই মনে পড়ল নেহার কথা। আমার আদরের ছোট বোনটি আমাকে ছাড়া একটি দিনও খাবার খায়নি। ওর জন্য আজ খুবই আমার কাছে খারাপ লাগছে। অন্যদিকে আম্মু ও নীলার কী অবস্থা এখন তা আল্লাহ পাকে একমাত্র ভালো জানে। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি তা স্মরণ নেই আমার। বিমানবালাদের ডাকে ঘুম ভাঙলো। তখন তারা বলতেছে আমরা এখন অস্ট্রেলিয়া এসে পৌঁছেছি। আব্বু আগে থেকেই এয়ারপোর্টে এখানকার অফিসের ম্যানেজারকে পাঠিয়েছেন ফোন দিয়ে আমাকে রিসিভ করার জন্য। ম্যানেজারের সাথে পরিচিত হলাম, তারপরে গাড়িতে করে বাসায় চলে আসলাম। রুমে এসে আব্বু আম্মু এবং আবিরকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমি বাসায় এসে পৌঁছেছি নিরাপদে। সবার সাথে ফোনে কথা বলা শেষ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লাম। এই বাসায় শুধু ম্যানেজার কাকা তার ফ্যামিলির সবাইকে নিয়ে থাকে। বাসাটা 3 তলা বিশিষ্ট, তারা 2য় তলায় থাকে, আর আমাকে 3য় তলায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের সাথে কথা বলতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়ছি তা মনে নেই। কারো ডাকে আমার ঘুম ভেঙে গেল। তাকে দেখে অপরূপ সৌন্দর্যের নীল ড্রেস পরা একটি মেয়ে আমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, খুব রাগী মুড নিয়ে। ওই, আপনি আমার দিকে অমন ভ্যাবলা কান্তর মতো তাকিয়ে কি দেখছেন? কখন থেকে ডাকতেছি আপনাকে,
আর আপনি গাধার মতো ঘুমাচ্ছেন। আপনি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসুন। আব্বু আপনাকে খাবার খাওয়ার জন্য ডেকে পাঠিয়েছে আমাকে। মেয়েটি আর কোনো কথা না বলে রুম থেকে চলে গেল। এখন এখানে যা হলো তা সব আমার মাথার উপর দিয়ে গেল। কিছু বুঝে ওঠার সময় পেলাম না। তবে এতটুকু বুঝতে পারছি যে মেয়েটি ম্যানেজার কাকার মেয়ে। মেয়েটি দেখতে খুবই সুন্দর, তারপরে আবার নীল ড্রেস পরা। মেয়েটিকে দেখতে নীল ড্রেসে পরীর মতো লাগছিল। ফোন বের করে দেখি আমি জাস্ট 30 মিনিট ঘুমিয়েছি। আর এই মেয়ে আমাকে তাহলে গাধা বললো কেন? দূর, সব কিছু কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমি শোয়া থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে আসার পরে কাকা আমাকে তাদের সাথে বসতে বলল, আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তখন আন্টি বলে উঠল, বাবা, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে, কেমন? আর এই হলো আমার মেয়ে তাসফিয়া। ও এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, বিজ্ঞান বিভাগে। আর তোমার পাশে যাকে বসা দেখতেছো, সে হলো আমার ছোট মেয়ে আশামণি। ও খুবই দুষ্ট, বুঝেছো বাবা? ও তোমার সাথে দুষ্টুমি করলে আমাকে বলবে। ও 8ম শ্রেণীতে পড়ে। কাকা বলে উঠল, বাবা, তোমাকে তোমার আব্বু আগামীকাল কলেজে ভর্তি করে দিতে বলেছে আমাকে। তোমায় আগামীকাল তাসফিয়ার কলেজে ভর্তি করে দেব। আর কিছুদিন পরে তোমার এইচএসসি এক্সাম। তাই তোমার আব্বু আমাকে বলেছে তোমার পরীক্ষা শেষ না হওয়া আগ পর্যন্ত যেন অফিসে নিয়ে না যাই। এখন শুধু তুমি বেশি করে পড়াশোনা করবে। আচ্ছা ঠিক আছে কাকা। রাতে খাবার কি রুমে এসে দিলাম এক ঘুম। সকালে আশামনের ডাকে আমার ঘুম ভাঙলো। ভাইয়া, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তুমি আপুর কলেজে ভর্তি হতে যাবে না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। নাস্তা করে আপুর সাথে কলেজে যাবে তুমি। আব্বু অফিস থেকে কলেজে চলে আসবে সময় মতো। সবই বুঝলাম, কিন্তু তুমি যাবে না আমার সাথে? আমার সাথে তুমিও যাবে কেমন? তারপরে আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসি। নাস্তা করে আন্টিকে বললাম, আন্টি আমার সাথে আশামণিও যাবে কলেজে। তাসফিয়াও তো ক্লাস করবে। আমিও আজ ভর্তি হয়ে ক্লাস করব না। আর আমি তো এখানে কিছু চিনি না, তাই আশামণিকে নিয়ে একটু ঘুরে ওকে নিয়ে বাসায় চলে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ওরে নিয়ে যাও। তবে ওরে বেশি ভালো পাও না। এই যে পরে বুঝবে ও তোমার অবস্থা কি করে। ও এক সের দুষ্টু, ওকে একা ছাড়বে না বাহিরে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাই। বাসা থেকে বের হয়ে গাড়ির ভিতরে 2 বোন উঠে বসলো। গাড়ির ড্রাইভার যখন আসলো তাকে আমি বললাম, কাকা আপনাকে লাগবে না, আমি গাড়ি চালাতে পারবো। কিন্তু কাকা আমাকে গাড়ি চালাতে দিবে না। আবু মানা করে দিছে নাকি যে আমি যেন গাড়ি না চালাই। কোনো রকমে কাকাকে বুঝিয়ে তাকে পাঠিয়ে দিলাম। এর ভিতরে আশামণি বলে উঠলো, ভাইয়া তুমি গাড়ি চালাতে পারো? পারি। তাহলে ভাইয়া আমি সামনে বসবো তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। তাসফিয়া সব দেখতেছে আর রাগে ফুসতেছে, কিন্তু কিছু বলতেছে না। কিছুক্ষণের ভিতরে কলেজে এসে পৌঁছে গেলাম। গাড়ি থেকে বের হয়ে দেখি ম্যানেজার কাকা দাঁড়িয়ে আছে। তারপরে তার সাথে আমরা সবাই অধ্যক্ষ স্যারের রুমে গেলাম। অধ্যক্ষ স্যারের রুমে প্রবেশ করে আমি তো রীতিমতো অবাক, কেননা অধ্যক্ষ স্যার তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার ছোট চাচু। চাচু প্রায় 5 বছর আগে আমাদের দাদুর সাথে রাগ করে বাসা থেকে চলে আসে। আব্বু অনেক খুঁজেছে চাচুকে, কিন্তু কোথাও পায়নি। চাচুকে আমি দেখা মাত্রই চাচু বলে ডাক দিই। চাচু আমার মুখে চাচু ডাক শুনে চেয়ার ছেড়ে উঠে এসে বলে, কে বাবা তুমি? চাচু আমি তারিকুল। তারিকুল নামটা শোনা মাত্রই চাচু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কিছুক্ষণ পরে চাচু বলে ওঠে, আব্বু তুমি এখানে হঠাৎ এখানে কেমন করে? আসলে ছোটবেলা থেকে চাচু আমায় নিজের ছেলের মতো করে আদর করে বড় করেছে। চাচু আমায় কতটা ভালোবাসে তা বাসায় প্রকাশ করার মতো নয়। আমায় একটু বলো আব্বু, সব খুলে। চাচু সে অনেক লম্বা কাহিনী। একটু বলো তো আব্বু, কি হয়েছে যার কারণে তুমি এখানে চলে আসলে? তারপরে বলা শুরু করলাম আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার কথা শুনে চাচু কান্না করে বলে, যে ছেলের গায়ে আমি ফুলের টুকুও পড়তে দেইনি, আর সেই ছেলে আজ জীবন যুদ্ধে লড়াই করছে। আমার কথা শুনে কাকা ও তাসফিয়া চোখে পানি জমে গেছে। ঠিক তখনই আশামণি বলে উঠল, তোমরা কি সবাই কান্না করবে আমাকে দাঁড় করিয়ে রেখে? তোমরা সবাই খুব পচা, কেউ আমাকে ভালোবাসে না। ওহ সরি, নারকেল ও সুপারি গাছের সরি। বোন আমার, তবু তুমি রাগ করো না। আমার কথা শুনে সবাই হেসে দেন। আমি কি এমন কথা বললাম আমার কথা শুনে তোমাদের সকলের হাসি পেল? ভাইয়া তুমি বললে না যে আমার নারিকেল ও সুপারি গাছের সরি? তা শুনে সবার মুখে হাসির রেখা ফুটে উঠেছে। এটাকেই বলে কষ্টের মাঝেও রোমান্টিকতা। তারপরে আরো কিছু কথা বলে চাচুর সাথে কথা বলে কলেজে ভর্তি হয়ে বাইরে আসি। ম্যানেজার কাকা অফিসে চলে গেছে। আমি যখনই আশামণিকে নিয়ে কলেজ থেকে বের হব তখনই পিছন থেকে কেউ একজন আশামণিকে ডাক দেয়। আমি পিছনে তাকিয়ে দেখি তাসফিয়া ডাকতেছে। আমাদের কাছে এসে বলতেছে সেও আমাদের সাথে ঘুরতে যাবে। এই তুমি ক্লাস করবে না?
না, আমিও আপনাদের সাথে ঘুরতে যাব। তারপরে আবার যখন গাড়িতে বসতে যাব তখন শুরু হলো আরেক কাণ্ড। তাসফিয়া বলতেছে সে এখন সামনে বসবে, আশামণি বলতেছে ও সামনে বসবে। এই সামনে বসা নিয়ে দু বোনের ভিতরে অনেক কথাকাটি শুরু হয়ে গেল, আর আমি দর্শক হিসাবে ওদের কাণ্ডগুলো দেখতেছি। সবাই তোমরা থামো, তোমাদের ভিতরে কে সামনে বসবে তা নির্ভর করবে আমার উপর। আসার সময় আশমিন বসছো, এখন তাসফিয়া বসবে, সমস্যা এখানে সমাধান। আমার কথা শুনে তাসফিয়া খুশিতে আমাকে জড়িয়ে ধরেছে। এর ভিতরে আশামণি বলে উঠল, আপু, তুমি সামনে বসার জন্য আমার সাথে যে তৃতীয় বিশ্বযুদ্ধ করলে, মনে হয় আমি তোমার বরকে কেড়ে নিতেছি। এখন যেই বলল ভাইয়া তুমি সামনে বসবে, অমনি তুমি ভাইয়াকে জড়িয়ে ধরলে। কি এমন মহাভারত জয় করেছো কে জানে। আশামণির কথা শুনে তাসফিয়া লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। আমরা তিনজন অনেকক্ষণ ঘুরে বাসে আসি। প্রতিদিন তাসফিয়ার সাথে কলেজে আসা যাওয়া করা এবং মাঝে মাঝে কোথাও দুজনে ঘুরতে যাওয়া, এভাবে কেটে শেষ হয়ে যায় আমার এইচএসসি এক্সাম। এর ভিতরে তাসফিয়া আমি অনেকবার বলেছে যে ও আমায় একটি কথা বলবে, তবে তা আমার এইচএসসি এক্সামের ফলাফল দিলে, তার আগেও আমাকে কথাটি বলবে না। বলতে বলতে আজ আমার এইচএসসি এক্সামের ফলাফল দিচ্ছে। আমি জিপিএ 5 পেয়েছি। আমার ফলাফলের কথা শুনে চাচ্চু অনেক খুশি হয়েছে। আমি ফোন দিয়ে আবির এবং আব্বু আম্মুকে জানিয়ে দিলাম আবিরও জিপিএ 5 পেয়েছে। আমার ফলাফল শুনে তাসফিয়াদের বাসায় সবাই অনেক খুশি। সবাই খুশি থাকলে সবার মাঝে আজ একটি মানুষ, সে তার ছেলের ছবিদের কান্না করতেছে, আর তাকে তার পাশে বসে তার মেয়ে সান্ত্বনা দিচ্ছে। সে মানুষটার কেউ নয়, সে হলো তারিকুলের আম্মু, তারিকুলের গর্ভধারিণী মা। সেই মানুষটি ছেলে হারা কষ্টে অনেক অসুস্থ আছে। অন্যদিকে তারিকুল রুমের দরজা আটকে মায়ের ছবি ফোন থেকে বের করে প্রচণ্ড কান্না করে। মা, আজ তোমার ছেলে পরীক্ষা অনেক ভালো ফলাফল অর্জন করেছে, কিন্তু দুঃখের বিষয় তোমাকে আমি একটি বারের জন্য মা বলতে পারিনি। মা, আমি আজ অনেক ভালো ফলাফল অর্জন করেছি। সকল ছেলে মেয়েরা আজ তারা খুশি মনে তাদের বাবা মায়ের সাথে কাটাচ্ছে, আর আমার পাশে আজ কেউ নেই এই খুশির দিনে। আমি আজ 4 দেওয়ালে সবার থেকে আলাদা করে নিজেকে বন্দি করে রেখেছি। মা, ও মা, আমি কি এমন অন্যায় করেছিলাম যার জন্য সবাই আমাকে মিথ্যা অপবাদ দিল, বাসা থেকে বের করে দিল? আমার কথা কেউ একটিবারের জন্য শুনলো না। আমি সেদিন সবার কাছে এতটা খারাপ ছিলাম। তারিকুল ওর মায়ের ছবির সাথে আরও অনেক কথা বলতেছে। হঠাৎ কারো দরজা ধাক্কা দেওয়ার শব্দে তারিকুল তাড়াতাড়ি কান্না থামিয়ে দেয়। দরজার অবাস থেকে কেউ একজন তারিকুলের সকল কথা শুনে দরজার কাছে দাঁড়িয়ে তারিকুল চোখ ভালো করে মুছে বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেয়, দরজার সামনে তাসফিয়া দাঁড়িয়ে আছে। তারিকুল দরজা খুলে দেওয়ার সাথে সাথে তাসফিয়া রুমের ভিতরে প্রবেশ করে। রুমের ভিতরে প্রবেশ করে আমার হাত ধরে বিছানায় বসিয়ে কিছুক্ষণ চুপ থেকে আমার যা বললো তা শুনে আমি তো অবাক। তাসফিয়া কিছুক্ষণ চুপ থেকে আমায় বলল, দেখুন, আপনি এতক্ষণ কান্না করে যে কথাগুলো বলছেন তা আমি আপনার সব কথা শুনতে পেরেছি দরজার ওপাশ থেকে। আমি আপনাকে বলছিলাম না যে আপনার ফলাফল দিলে আমি আপনাকে একটা কথা বলবো, আর সেই কথাটা আজ আমি আপনাকে বলবো। আর সেই কথাটা হলো আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। প্রথম যেদিন আমি আপনাকে দেখি সেই দিনই আমি আপনাকে ভালোবেসে ফেলি। তবে তা এতদিন সাহস করে আপনার সামনে বলতে পারিনি। আব্বু আম্মুর কাছে অনেক আগেই বলেছি যে আমি আপনাকে ভালোবাসি। তারা বলেছে আপনি যদি রাজি থাকেন তাহলে তাদের কোনো আপত্তি নেই আপনাকে মেনে নিতে, কিন্তু আপনাকে অনেক ভয় পাই, তাই এতদিন বলতে পারিনি যে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। এখন আপনি বলেন আপনি আমায় ভালোবাসেন কি না? তবে আমি কিন্তু আপনার উত্তর হ্যাঁ হওয়া চাই। আমি তাসফিয়ার কথা শুনে অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে কি দেখেন? না, কিছু না। দেখো তাসফিয়া, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি এই ভালোবাসার জন্য আজ আমি সব কিছু হারিয়ে এইখানে এসে দাঁড়িয়েছি অনেক কষ্টে। এখন তুমিও আবার এই ভালোবাসার জন্য আসছো? তোমার মাথা থেকে ভালোবাসার ভূত ঝেড়ে ফেলে দাও, যাতে তোমাকে ভূত বর করতে না পারে। আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমার কথা শুনে তাসফিয়া কান্না করতেছে আর বলতেছে, তোমার কাছে সব মেয়েদের কি সমান হয়? আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে সারা জীবন বেসে যাব। তোমাকে আমি ভালোবাসার কথা অনেক আগেই বলতাম, কিন্তু শুধুমাত্র আব্বুর জন্য বলিনি। তিনি আমায় তোমার ভালোর জন্য এতদিন তোমাকে ভালোবাসার কথা বলতে দেয়নি। আব্বু আমায় বলেছিল এখন যদি তোমায় আমার মনের কথা বলি তাহলে তোমার পরীক্ষার উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে, তাই এতদিন মনের কথা মনে রেখেছি। আর আজ যখন আমার মনের ভিতর জমানো কথাটি বললাম আর তুমি আমায় ফিরিয়ে দিলে, প্লিজ
তুমি আমায় ফিরিয়ে দিও না, তাহলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখো তাসফিয়া, তুমি এতক্ষণ যে কথাগুলো বললে তা যদি তোমার হৃদয়ের কথা হতো তাহলে আমি তোমায় ভালোবাসবো, তবে তা এখন না, তোমার এইচএসসি এক্সামের পরে। তবে শর্ত আছে একটি, তা হলো তোমার এইচএসসি এক্সামে জিপিএ 5 পেতে হবে, তাহলে তোমাকে আমি ভালোবাসবো আর তুমিও তোমার ভালোবাসার মানুষটিকে পাবে। এখন বলো, তুমি রাজি আমার কথায়? রাজি। এখন আমি পড়াশোনার পাশাপাশি অফিসের সব কাজ করি। অন্যদিকে তাসফিয়া এখন প্রচণ্ড পড়াশোনা করে ভালো ফলাফলের জন্য। আবিরও এখন দেশের অফিসের দেখাশোনা করতেছে পড়াশোনার পাশাপাশি। এভাবে পড়াশোনা অফিসের কাজের মাধ্যমে সময় পার করতেছে সব কষ্টকে ভুলে থাকার জন্য। আমি এখানে আসার পর থেকে চাচ্চু বলতেছে আমাকে একজন বড় ডক্টর বানাবে, তাই আমি তার জন্য এখন ডক্টরি পড়াশোনা করতেছে। তাসফিয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে, আজ ওর পরীক্ষার ফলাফল দেবে, তার জন্য আজ সারাদিন আমার সাথে আছে। আজ একটিবারের জন্য আমার কাছ থেকে যেতে চাইছে না, তাই ওরে নিয়ে আমি অফিসে এসে আমার পাশের চেয়ারে বসিয়ে আমি আমার কাজ করতে থাকি। যখনই ওর ফলাফল পাই দেখে জিপিএ 5 পেয়েছে, তা তাসফিয়া দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এই পাগলি, তুমি এই খুশির দিনে কান্না করছো কেন? আর যদি আমি খারাপ ফলাফল করতাম তাহলে তো আমি তোমাকে হারাতাম। আজ আমি তোমার কথা রাখতে পেরেছি। এখন বলো, তুমি এখন আমায় ভালোবাসবে? তাসফিয়া বলল, তোমাকে আমিও আমার জীবনের চেয়েও ভালোবাসি। তাসফিয়া, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? কখনোই, আমি তোমায় ছেড়ে যাব না। তাসফিয়া আর আমার ভালোবাসা ভালোই চলতেছে, বিভিন্ন রাগ অভিমান হাসি খুশির খুনসুটির মাধ্যমে। তাসফিয়াকে আমি ডাক্তারি পড়াইতেছি। সব কিছুর ভিতর থেকে অস্ট্রেলিয়া কেটে গেল আমার 10 বছর। এখন আমি অনেক বড় একজন ডাক্তার। তাসফিয়া একজন বড় ডাক্তার। তাসফিয়াকে আমি আমার মতো একজন বড় ডাক্তার বানিয়েছি। আমার এখন টাকা পয়সা, গাড়ি বাড়ি, এখানে 2টা অফিস ও দেশে করছি 3টা অফিস। দেশের টপ বিজনেসম্যানদের ভিতরে আমি এখন 2 নম্বরে। এইসব কিছু সম্ভব হয়েছে আবিরের জন্য। আবির আমার পাশে না থাকলে আমি এত কিছু কখনই করতে পারতাম না। আবির আজ সকালে ফোন দিছে, ওর মেয়ের জন্মদিন আগামী 2 দিন পরে, তাই আমাকে এবং তাসফিয়াকে দেশে যেতে হবে। ও আপনাদের তো বলতেই ভুলে গেছে, আবির 3 বছর আগেই বিয়ে করেছে। আমি পড়াশোনার ব্যস্ততার জন্য যেতে পারিনি। ওর একটি মেয়ে আছে, তার বয়স 2 বছর। এখানকার সব কাজ তাসফিয়ার আব্বুকে বুঝিয়ে দিয়ে আমি তাসফিয়া এবং আশামণি আমার প্রাইভেট জেটে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সিটে বসে ভাবতেছি 10 বছর আগে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। কথাগুলো মনে পড়তেই 2 চোখের কোণে নোনা জল বের হলো। এসব কথা ভাবতে কি কখন যে ঘুমিয়ে পড়ছি টেরি পাইনি। তাসফিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম। ওরে দেখি আমরা বাংলাদেশে এসে পৌঁছে গেছি। তারপরে প্রাইভেট জেট থেকে বের হয়ে দেখে আবির এবং আব্বু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে তাদের সাথে মত বিনিময় করে গাড়িতে চলে সোজা আবিরদের বাসায় চলে আসলাম। বাসায় কলিং বেল দেওয়া মাত্রই দরজা খুলে দিল একটি মেয়ে। মেয়েটি দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। মেয়েটির কান্না দেখে আমি সহ তাসফিয়া ও আশামণি চরম অবাক, কিন্তু আবির ও আব্বু তারা দুজনে স্বাভাবিকভাবেই আছে। কে আপনি, আর এমন করে আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আমাকে চিনতে পারছো না ভাইয়া? আমি তোমার বোন নেহা। নেহা নামটা শোনা মাত্রই আমার 2 চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। আমার আদরের ছোট বোন, আজ কত বছর হয়ে গেছে। কেমন আছিস বোন আমার? অনেক ভালো আছে। ভালো না থাকলে তোমাকে দেখতে আসতে পারতাম বলো? রাগ করেন আমার লক্ষ্মী বোন, এখন ভিতরে চল, তারপরে কথা হবে কেমন? বাসার ভিতর প্রবেশ করে আবিরের আম্মুর সাথে কথা বলে চলে আসলাম আবিরের রুমে। রুমে প্রবেশ করে দেখি আবিরের বউ আবিরের মেয়েকে সাজিয়ে দিতেছে। আমার দেখা মাত্রই আবিরের বউ বলে উঠল, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি এবং আমার মামুনিটা কেমন আছে? আমরাও ভালো আছি ভাইয়া। এর ভিতরে আবির বলে উঠল, এখন গিয়ে তাসফিয়া আশামণিকে রুম দেখিয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে নে। আচ্ছা ভাবি, তাহলে আমি এখন আসি। আপনার বর আমাকে আপনার সাথে সহ্য করতে পারতেছে না। কি প্রেম বউয়ের প্রতি ভাইয়ের। তারপরে তাসফিয়া এবং আশামণিকে নেহাকে রুম দেখিয়ে দিতে বলে আমি ফ্রেশ হতে চলে আসলাম আমার রুমে। কিছুক্ষণ পরে নেহাকে আমার রুমে আসতে পারলাম। নেহা কিছুক্ষণ পরে আমার রুমে আসলো। নেহা, আম্মু কেমন আছে? তেমন ভালো না। আম্মু বেশ কিছুদিন যাবৎ বুকে ব্যথা করে, কিন্তু তা কোনো ওষুধেও কমতেছে না। আম্মু প্রতিদিন রাতে তোমার জন্য কান্না করে। নেহা বলল, তোমাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে ভাইয়া এবং বাবির সাথে আম্মু কোনো বিশেষ প্রয়োজন ছাড়া একদমই কথা বলে না। বাবির একটি মেয়ে হয়েছে, মেয়েটির নাম রাখা হয়েছে ইরা। নেহা, ইরার বয়স কত? ইরার বয়স ভাইয়া এই তো প্রায় 8 বছর হবে। তাহলে তো অনেক বড় হয়ে গেছে। তা কোন ক্লাসে পড়াশোনা করে ইরা এখন? ভাইয়া
এরা এখন তৃতীয় শ্রেণীতে পড়ে। সবই বুঝলাম। তা তোর কি বিয়ে হয়েছে? না, আমি এখনো বিয়ে করিনি। আমি আব্বুকে বলেছি যেদিন তুমি আসবে সেদিন আমি বিয়ে করব। শুন বোন, তুই কাজটি ঠিক কিন্তু করিসনি। এখন তো আমি আসছি, এখন বিয়ে করে নিস। তুমি যদি আমার বিয়েতে আসো তবেই বিয়ে করব, না হলে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তোকে কথা দিলাম বোন, আমি যদি বেঁচে থাকি তবে তোর বিয়েতে আমি যাবো ইনশাল্লাহ। আর তুই আগামীকাল আম্মুকে নিয়ে এই হাসপাতালে আসিস, আমি সেখানে থাকবো। হ্যাঁ ভাইয়া, আরেকটু কথা। কি কথা বল? ডাক্তার বলছিল যে একজন অস্ট্রেলিয়ার বড় ডাক্তার নাকি বাংলাদেশে আসছে, তাকে দেখালে আম্মু নাকি ভালো হতো। কি নাম ডাক্তারের তুই জানিস? ভাইয়া, তারা একজন না দুইজন বড় ডাক্তার একসাথে বাংলাদেশে আজকে নাকি আসছে। ডাক্তার কাকা তাই তো বলছে, একজন মেয়ে ডাক্তার একজন পুরুষ, তার ভিতরে পুরুষ ডাক্তার সে অনেক বড় ডাক্তার, মেয়েটি অনেক বড় ডাক্তার, তবে ছেলে ডাক্তারের চেয়ে বড় না। মেয়েটির নাম শুধু কাকা বলে ডক্টর ছিল, মেয়েটির নাম হলো তাসফিয়া। ও আচ্ছা ঠিক আছে, তুই আগামীকাল সকালে আমি যে হাসপাতালে আম্মুকে নিয়ে আসতে বলেছি তুই নিয়ে আসিস। আমার কথা আম্মুকে বলবি না, তাকে আমি সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আমার একা রেখে সবাই নাস্তা করলো। এটা কিন্তু ঠিক হয়নি আম্মু। তোর জন্য এখনো একজন না খেয়ে আছে, সে তোকে ছাড়া খাইবে না বলে দিয়েছে। আমি এতগুলো মানুষের মধ্যে কে তো ভালোবাসে আম্মু, আমায় একটু বলো তো। আমার পরবর্তী বৌমা মানে তোর সাথে যার বিয়ে হবে সে এখনো খায়নি। যা উপরে গিয়ে তাসফিয়াকে ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণে তোদের খাবার দিতেছি। উপরে গিয়ে তাসফিয়াকে নিয়ে নিচে এসে নাস্তা শেষ করে দুজনে রেডি হয়ে নিই। আশামণিকেও সাথে করে আমি, আবির, তাসফিয়া এবং আশামণি মিলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেই। কেননা আমি এবং আবির মিলে একটি হাসপাতাল তৈরি করেছি, প্রায় 2 বছর হয়েছে তার বয়স। আমাদের হাসপাতালে গরিবদের জন্য ফ্রি চিকিৎসা দেওয়া হয়। আমি হাসপাতালটিকে ঘুরে দেখার জন্য যাইতেছি। কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে গেলাম। হাসপাতালের ভিতরে প্রবেশ করে একজন মানুষকে দেখে আমি থমকে দাঁড়াই। মানুষটিকে আজ দেখে আমি আসলে অনেকটা অবাক হলাম। একদিন এই মানুষটার জন্য আমার সব কিছু হারাতে হয়েছে। সে মানুষটি আর কেউ নয়, সে হলো আমার ভাবি। সবার চেহারা বলে গেলেও এই মানুষটিকে কখনোই ভোলার মতো নয়। হঠাৎ পকেটে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ফোনের অপাশ থেকে যা বললো তা শুনে আমার সমস্ত কিছু মুহূর্তের ভিতরেই সব এখন উলটপালট হয়ে গেছে। ফোনের অপাশ থেকে নেহা বলল আম্মুকে আবিরদের হাসপাতালে সকালে ভর্তি করা হয়েছে। আম্মু প্রচণ্ড অসুস্থ। নেহা তো আর জানে না যে এই হাসপাতালটি আমার আর আবিরের। আমি আর এখানে দেরি না করে নেহাকে হাসপাতালের ম্যানেজারের রুমে আসতে বললাম। এই হাসপাতালের ম্যানেজার হলো আবিরের বউ। আমরা সবাই রুমে প্রবেশ করে চেয়ারে বসা মাত্রই নেহা রুমে প্রবেশ করে আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়। কান্না করিস না বোন, আমি আছি তো, দেখবি আম্মুর কিচ্ছু হবে না। অন্যদিকে তারিকুলের আব্বু ও তারিকুলের বড় ভাই তারা হাসপাতালের বড় ডাক্তারের সাথে কথা বলতেছে। ডাক্তার, এখন আমরা কি করব বলেন? আপনার সেই বড় ডাক্তার দুজন কি বাংলাদেশে আসেনি? আপনারা একটু ওয়েট করুন, আমি এক্ষুনি তাকে একটা ফোন দিতেছি। আর আমাদের এখানে যত বড় ডাক্তাররা আছে তাদের নিয়ে মিটিং চলতেছে, দেখি এখন মিটিংয়ে কী সিদ্ধান্ত নেয় তারা। আমার ফোনে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করা মাত্রই সে তার সব পরিচয় দেয় এবং বলতেছে, স্যার আপনি কি বাংলাদেশে আসছেন? স্যার, রোগীর অবস্থা খুবই খারাপ, তাকে খুব তাড়াতাড়ি অপারেশন করা দরকার। আচ্ছা, আপনারা এখনই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, আমি আসতেছি। আমি হাসপাতালে এখন আছি, আপনি যত তাড়াতাড়ি পারেন রোগীকে অপারেশনের রুমে নিয়ে যান। ডাক্তার ফোন রেখে দিয়ে তারিকুলের ভাইয়া এবং আব্বুকে বলতেছে, আপনাদের জন্য খুব খুশির খবর আছে, স্যার এখন আমাদের হাসপাতালে আসছেন। সে আমাদের খুব দ্রুত অপারেশনের ব্যবস্থা ঠিক করতে বলেছে। সে আপনার আম্মুর অপারেশন আজ এবং এক্ষুনি করবেন। আপনাদের সাথে পরে কথা বলি, আমি এখন অপারেশনের সব ব্যবস্থা ঠিক করি। না, তুমি আবির এবং বাবি ও আশামনির সাথে এখানে থাকো, আমি আর তাসফিয়া আসতেছি কিছুক্ষণ পরে। আবির তুই একটু বাইরে আমার কথা শুনে যা। তারপরে আম্মুর কথা আবিরকে সব বললাম। এখন আমি এবং তাসফিয়া মিলে তার অপারেশন করব, তবে কেউ যেন আমাদের দুজনের আসল পরিচয় না জানতে পারে সে ব্যবস্থা করিস। আমি তাসফিয়াকে নিয়ে ডাক্তারের রুমে প্রবেশ করলাম। অপারেশনের যাবতীয় সব কিছু গুছিয়ে নিলাম। সব কিছু গুছকাজ করে অপারেশনের রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করা মাত্রই তাসফিয়া বলে ওঠে, এই তোমার আম্মু। শোনো তাসফিয়া, একদম খুব সাবধানে কাজ করবে, কেমন? আমরা দুজন ভিতরে প্রবেশ করে দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিট অপারেশনের কাজ সম্পন্ন করলাম। এখন বাকিটা আল্লাহ পাকের উপর ভরসা। অপারেশন শেষ করে মায়ের ঘুমন্ত মায়াবী চেহারাটার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। তাসফিয়া আমাকে সান্ত্বনা দিয়ে রুম থেকে নিয়ে আসলো। আবিরদের কাছে আসতে নেহা বলে উঠল, ভাইয়া
তুমি এবং তাসফিয়া আপু বড় ডাক্তার, তা আমায় বলনি কেন? তুই জানলি কি করে যে আমরা ডাক্তার? আশামণি বলেছে। আশামণি? চান্দু, তুমি আজ বাসায় গিয়ে দেখো কিভাবে 30 ডিগ্রি দেই। কথাগুলো মনে মনে বললাম। কি হলো ভাইয়া, তুমি কথা বলছো না কেন? তোকে নেহা, আমি পরে সব খুলে বলবো, তুই কাউকে কিছু বলবি না, কেমন? তারপর হাসপাতালের সব কাজ গুছিয়ে বাসায় চলে আসি। রাতে আবিরের মেয়ের জন্মদিনে অনুষ্ঠানে অনেক গিফট দিলাম ওর মেয়েকে, তার সাথে বাসার সকলকে। আর 2 দিন বাংলাদেশে থেকে আমরা অস্ট্রেলিয়া চলে আসি। এখানে আসার কিছুদিন পরে বাংলাদেশের একটি অফিসে একটু সমস্যা দেখা দেয়। তার জন্য আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হই তাসফিয়াকে নিয়ে। আমি একা আসতে চেয়েছিলাম, কিন্তু তাসফিয়া আমাকে একা কোথাও যেতে দিবে না, তাই ও আমার সাথে যেতেছে বাংলাদেশে। বাংলাদেশে এসে সোজা অফিসে চলে আসলাম। অফিসের সব কাজ ঠিক করে আবিরদের বাসে আসি। ভাবছি এইবার কিছুদিন এখানে থাকবো। এখানে আসার 2 দিন পরে নেহা ফোন দিয়ে বলল ওর আগামী 2 দিন পরে বিয়ে, আমাকে ওর বিয়েতে যেতেই হবে। ভাইয়া তুমি তুমি না আসলেই বোঝোই তো, আমি কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি তোর বিয়েতে অবশ্যই যাব। বলতে বলতে নেহার বিয়ের দিন চলে আসলো। আজ নেহার বিয়ে। আমার ছোট পিচ্ছি বোনটি এখন অনেক বড় হয়ে গিয়েছে। এখন ও আজ অন্যের ঘরে বউ সেজে যাবে। এসব কথা ভাবতেই আমার 2 চোখ গড়িয়ে পানি বের হলো। পাশ থেকে তাসফিয়া বলে উঠল, তুমি কান্না করো না প্লিজ। কোনো মেয়ে সারা জীবন তার বাবার বাড়িতে থাকে না, তাদের একদিন অন্য ঘরে যেতেই হবে, হোক বা তা একদিন আগে বা পরে। সবাই রেডি হয়ে রওনা দিছি আমাদের বাসায় যাওয়ার জন্য। আমি আবিরদের যেতে বললাম আর বলছি যে আমি কিছুক্ষণ পরে আসতেছি। আমার কথা শুনে আবির সব বুঝতে পারলো। ওরা সবাই চলে গেল আমাদের বাসায়। আমি আমার অফিসের ম্যানেজারকে ফোন দিয়ে বৃষ্টি গাড়ি নিয়ে আসতে বলছি আবিরদের বাসার সামনে। কিছুক্ষণের ভিতরেই গাড়ি নিয়ে হাজির হলো আমার এখানের বড় অফিসের ম্যানেজার। তারপরে গাড়ি নিয়ে বাসা থেকে বের হলাম আমাদের বাসার উদ্দেশ্যে। কেননা আম্মু বলেছিল যদি কখনো তার সামনে দাঁড়াই তবে যেন মানুষের মতো মানুষ হয়ে যায়। আজ আমার সব কিছু আছে, শুধু আমার পরিবারের মানুষগুলো নেই। কিছুক্ষণ জার্নি করার পরে আমরা আমাদের বাড়িতে গিয়ে পৌঁছাই। বাড়ির গেট দিয়ে যখন সবাই দেখলো অনেকগুলো দামি গাড়ি ভিতরে ঢুকতেছে, আমাদের বাড়িটাও বিশাল বড়, তবে এতগুলো এখন ভিতরে রাখা যায়নি, তাই 10টা গাড়ি ভিতরে প্রবেশ করলো। বাকিগুলো বাড়ির সামনের রাস্তায় রাখা হলো। এখন সবার মুখে একটি কথা, কি আসলো? গাড়ি থেকে আমার গাড়িটা বের হয়ে আমার গাড়ির দরজা খুলে দিল। গাড়ি থেকে বের হওয়া মাত্রই সবাই অবাক চোখে আমার দিকে এবং তাসফিয়ার দিকে তাকিয়ে আছে। আমার ম্যানেজারকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। আমার সামনে কিছু গার্ড, তারপর আমরা 3 জন, আর পিছনে আমার কিছু গার্ড। তাসফিয়া আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমরা ভিতরে যাওয়া মাত্রই আবির আমার কাছে আসলো। তারপরে আমি ম্যানেজারকে কিছু গার্ড দিয়ে নিচে রেখে আমি উপরে গেলাম বাকি গার্ডদের নিয়ে। সবাই আমাদের দেখতেছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। আমি উপরে গিয়ে সোজা আম্মুর রুমে প্রবেশ করলাম তাসফিয়াকে নিয়ে, গার্ডদের রুমের বাইরে দাঁড় করিয়ে রেখে। আম্মুর রুমে প্রবেশ করা মাত্রই আম্মু বলে উঠল, কে তোমরা বাবা? আম্মু, আমার চিনতে পারোনি? পারবেই বা কী করে? আমি এখন দাঁড়িয়ে রেখেছি, কত বছর আগে দেখেছে আমায়, তখন কি শুকনো ছিলাম, এখন মোটামুটি ভালোই স্বাস্থ্য আছে। আম্মু, তুমি আমার চিনতে পারোনি? আমি তারিকুল। আমার নামটা শোনা মাত্রই আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পরে আম্মু বলল, বাবা আর কিন্তু কোথাও যাবি না, এখন থেকে তুই আমাদের কাছে থাকবি। আম্মু, তা না হয় পরে ভেবে দেখবো, এখন বলো তোমার শরীর কেমন আছে? অপারেশন করার পরে বাবা এখন আমি অনেক সুস্থ আছি। আমাকে নেহা বলছে যে তুই নাকি আমার অপারেশন করাইছিস। যখন নেহা কথাটি বলছে সেই দিন আমি কতটা যে খুশি হয়েছি তা তোকে বলে শেষ করতে পারবো না। তুই আমার কথা রেখেছিস বাবা, তুই আজ মানুষের মতো মানুষ হয়েছিস। আমরা কথা বলতেছি, এর ভিতরে নেহা ফোন দিল। ফোন রিসিভ করতেই, কই তুমি ভাইয়া? আমি আম্মুর কাছে আছি, আমি এখনই আসতেছি আম্মুকে নিয়ে। তারপরে নিচে গিয়ে যখনই নেহার পাশে আমি বসে ধরেছি, ভাই আমাকে বাধা দিতে ধরছে। এর ভিতরে আমার গার্ডরা তাকে ধরে ফেলে। আম্মু বলে ওঠে, তোর ভাই আসছে। এই কথা শোনার পরে সেখানে থেকে সবাই চরম অবাক। কেউ তো আশা করেনি যে আমি কোনোদিন এভাবে আসবো। তারপরে নেহাকে ডায়মন্ডের অনেকগুলো উপহার দিলাম। বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পরে নেহাকে নিয়ে যায় ওর শ্বশুর বাড়ি। নেহাকে বিদায় দিতে সন্ধ্যা হয়ে গেল। আম্মু বলতেছে আজ আমায় কোনোভাবেই যেতে দিবে না। তারপরে আম্মুর কথা মতো আজকে আমাদের বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম। আমি আজ এখানে থাকবো, তাই আবিরদের বাসার সবাইকে থাকতে বললাম আজ আমাদের বাসায়।
রাতে যখন আমি, আম্মু, তাসফিয়া, আবির, ওর বউ, ওর আব্বু আম্মু সবাই মিলে আড্ডা দিতেছি, ঠিক তখনই আমার আব্বু এসে আমায় বলে, বাবা, তুই আমাদের ক্ষমা করে দে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। কি বা করতাম বাবা সেদিন বল? সবাই যখন বলছিল তুই অপরাধী, তখন আমার অবস্থা কেমন হয়েছিল তুই একটিবার তুই চিন্তা করে দেখেছিস? কেউ যদি তার ছেলেকে নিয়ে বাজে কথা বলে, তখন সেই পিতামাতার অবস্থাটা কেমন হয় তা তুই বুঝবি কি করে বাবা? তোর যখন ছেলে মেয়েকে নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করে কথা বলবে, সেই দিন তুই বুঝবি। তোমাদের সব কথাই বুঝলাম। তোমরা আমার পিতা মাতা, তোমাদের আমি ক্ষমা না করে দিয়ে কখনোই আমি থাকতে পারি না। তোমাদের আমি ক্ষমা করে দিলাম, তবে যারা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে তাদের একজনকেও আমি ক্ষমা করবো না কখনো। এই কথা বলে তাসফিয়াকে নিয়ে সোজা আমার রুমে চলে আসি। রাতে যখন ডিনার করার জন্য যখন রুম থেকে বের হব, তখনই আমার রুমে দুজন মানুষ আসলো। তাদের দেখে আমি অবাক, কারণ তারা দুজন আর কেউ নয়, তারা দুজন হলো আমার ভাইয়া এবং ভাবি। দেখ ভাই, আমাদের ভুল হয়ে গেছে। তোমার সাথে আমি যা করেছি, প্লিজ ভাই, তুমি আমাদের ক্ষমা করে দাও। ভাবি আমার হাত দুটো ধরে কান্না করতে করতে কথাগুলো বলল। আমি ভাবিকে বসা থেকে উপরে দাঁড় করিয়ে বললাম, দেখুন ভাবি, আপনি আমার বড় ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউয়ের সম্মান মায়ের মতো। ভাই, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সত্যি বলছো তুমি? তারপরে তারা নিচে চলে গেল। তাসফিয়া আমার কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি এত তাড়াতাড়ি তাদের ক্ষমা করে দিলে? তোমার সাথে তারা যে খারাপ ব্যবহার করেছে তা কি তুমি সব ভুলে গেছো, নাকি তুমি অন্য কিছু ভেবে তাদের ক্ষমা করে দিছো? তোমাকে দেখে আমার তাই মনে হচ্ছে। তাদের আমি কেন ক্ষমা করে দিলাম এত সহজে? তার কয়েকটি কারণ আছে, তবে একটি কথা মনে রাখবে, তারা আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে, এখন যদি আমি তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে তাদের ভিতরে এবং আমার ভিতরে পার্থক্য রইল কোথা থেকে বলো? মানুষ জীবনে 6 বার হেরে যায়, টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, আর অবশেষে মরণের কাছে। আমিও এগুলোর ভিতরে আজ ভালোবাসা ও বিবেকের কাছে হেরে গেছি। তুমিই বলো, যে ভাই সবসময় আমায় আগলে রাখছে, ছোটোবেলা দেখি আমি কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। যা চেয়েছি তা সে তার শত কষ্ট হলেও আমায় এনে দিয়েছে। সেই জিনিসটা আমি সেই ভাইকে আজ কি করে ক্ষমা না করে থাকতে পারি বলো? কথাগুলো তারিকুল কান্না করতে করতে বলল। কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করলো তারিকুল তাসফিয়াকে, কিছু কথা সবসময় মনে রাখবে তাসফিয়া, যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো, আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও, কিন্তু কারো কাছে হয়তো বা তুমি তার পৃথিবী। হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন, কিছু কিছু টাইম আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি, তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি ও পারি না, অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়। যেমন তুমি আমায় এবং আমার বলা কথাগুলো এখন অনেকে বিশ্বাস করতে পারছো না। জীবনের প্রতি ক্ষেত্রে কী পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কী করেছি সেটাই বড় প্রশ্ন। তুমি আজ প্রমাণ করে দিলে আসলে তুমি এক মহান মানুষ, যে কিনা সবার সুখের জন্য সব কিছু ত্যাগ করতে পারে। তুমি প্রমাণ করে দিলে তুমি কতটা বড় মনের মানুষ তা। তোমার কাছ থেকে আসলে আমার অনেক কিছু শেখার আছে। তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি অনেক খুশি। তাসফিয়াকে নিয়ে নিচে এসে রাতের খাবার খাওয়ার জন্য টেবিলে যখন বসলাম, তখন চোখ গেল টেবিলে বসে একটি মেয়ের উপর। তার সাথে বসে একটি ছোটো ছেলে আছে। ছেলেটি আমার দেখা মাত্রই আমাকে সালাম দিয়ে বলল, স্যার কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, তবে আপনাকে তো আমি চিনতে পারলাম না। তখন ছেলেটি বলল, স্যার আমি আপনার অস্ট্রেলিয়ার অফিসে চাকরি করি। ও আচ্ছা, ঠিক আছে। আসলে অনেক মানুষ কাজ করে, কার কী নাম পরিচয় তা মনে থাকে না। ছেলেটির মুখে স্যার ডাক শুনে এখানে বসা সবাই অবাক হয়, আমার দিকে চেয়ে রয়েছে। সবার ভিতর থেকে আব্বু বলে উঠল, তরিকুল, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যখন আসছো তখন দেখলাম অনেকগুলো দামি গাড়ি নিয়ে আসছো, তার সাথে অনেক গার্ড, এবং তোমার সাথে আমি দেশের টপ ব্যবসায়ীদের ভিতরে দ্বিতীয় যে কোম্পানি সেই হেড অফিসের ম্যানেজারকে তোমার সাথে দেখলাম। যদিও আজ পর্যন্ত কে সেই অফিসের সিও কে কেউ দেখেনি, একমাত্র এই ম্যানেজার ছাড়া। আজ সেই ম্যানেজার তোমার সাথে আমাদের বাড়িতে আসছে, বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। তারপরে এইমাত্র নীলার স্বামী নেহাল তোমায় স্যার বলে ডাকলো। নীলা নামটি আব্বুর মুখে শোনা মাত্রই আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। পিছনের কথাগুলো পিছনেই পড়ে থাক, তার আমি সামনে আনতে চাই না। নীলার বিয়ে হয়ে গেছে, তাহলে দয়া করি আল্লাহ পাক ওদের যেন সুখে রাখে। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর
গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে, আর তখন আমাদের কিছুই করার থাকে না। তোমাকে সেদিন নাকি মেঘলা হাসপাতালেও দেখছে। শুধু তোমাকে না, তোমার আবির, তাসফিয়া এবং আরেকটি মেয়ে ছিল। আমি যতটুকু জানতে পেরেছি সেই মেয়েটি তাসফিয়ার বোন ছিল। তুমি এতদিন কোথায় ছিলে? এই সবগুলো কথার উত্তর দাও। আব্বু, আমি তোমায় এতটুকু বলতে পারবো, আমি এতদিন অস্ট্রেলিয়া ছিলাম। তোমার বাকি প্রশ্নগুলোর উত্তর আগামী 5 দিন পরে বলবো না, আজ বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে নাস্তা করে যখনই চেয়ার থেকে উঠতে যাব, ঠিক তখনই আমার ফোনটি পকেট থেকে বেজে ওঠে। ফোনটি রিসিভ করতেই ফোনের অপাশে থাকা মানুষটি যা বলল তা শুনে আমি যে কি উত্তর দিব আমি সে ভাষা খুঁজে পাচ্ছি না। ফোনের অপাশ থেকে মানুষটি আর কেউ নয়, তিনি হলেন তাসফিয়ার আম্মু। তিনি ফোনে আমায় বলল যে তাসফিয়ার আব্বু মারা গেছে কিছুক্ষণ আগে। হঠাৎ নাকি সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায়। তাসফিয়ার আম্মুর সাথে একটু দূরে গিয়ে কথা বলে ফোন রেখে দিই। তাসফিয়ার আম্মুর সাথে কথা বলা শেষ করে আমি আব্বু আম্মুকে তাড়াতাড়ি উপরে আসতে বলি। তাসফিয়াকে উপরে নিয়ে এসে বলি তাকে তৈরি হতে, আমরা এখনই অস্ট্রেলিয়া যাব। সেখানে অবশ্যই সমস্যা দেখা দিচ্ছে, তাই আম্মুর রুমে গিয়ে আব্বু আম্মুকে সব খুলে বললাম। তখন আব্বু বলল সেও আমাদের সাথে যাবে। আবিরকে সব খুলে বলেছি। আবির এবং আবিরের আব্বু আমাদের সাথে অস্ট্রেলিয়া উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখন আমরা সবাই আমার প্রাইভেট জেটে বসা। দীর্ঘ 8 ঘন্টা পরে আমরা অস্ট্রেলিয়া এসে পৌঁছালাম। এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে তাসফিয়াদের বাসায় চলে আসি। আমি চাচুকে এখানে সব কিছু আগেই ফোন দিয়ে গুছিয়ে রাখতে বলেছি। তাসফিয়াকে আমি এখন পর্যন্ত এখানে আসার সত্যি কথাটি বলিনি। তাসফিয়াদের বাসায় পৌঁছানোর পরেই তাসফিয়া ওর আব্বুর মৃত্যুর সংবাদ শুনে অনেকটা ভেঙে পড়ে। ইসলামিক নিয়ম অনুযায়ী তাসফিয়ার আব্বুর জানাজা ও দাফনের কাজ সম্পন্ন হয়। রাতে সবাই যখন একসাথে বসছে তখন আমার আব্বু তাসফিয়ার আম্মুকে বলে আমার এবং তাসফিয়ার বিয়ে হবে বাংলাদেশে গিয়ে, আর তাসফিয়ার আম্মু এবং আশামণি আমাদের সাথে বাংলাদেশে গিয়ে আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। আব্বুর কথা তাসফিয়ার আম্মু প্রথমে আমাদের সাথে বাংলাদেশে থাকতে রাজি হয়নি, পরে আবিরের আব্বুর কথা রাজি হয়। এখানে সব কাজ গুছিয়ে তাসফিয়ার আব্বুর মৃত্যুর 5 দিন পরে আমরা সবাই বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার কিছুদিন পরে আমার এবং তাসফিয়ার বিয়ের তারিখ ঠিক করে আব্বু। আগামীকাল ইরার জন্মদিন, সেই অনুষ্ঠানে জানিয়ে দেওয়া হবে বিয়ের দিন তারিখ। সবাই মিলে ইরার জন্মদিনে কেক কেটে অনুষ্ঠান শুরু করলো। এরপরে আব্বু সবার উদ্দেশ্যে বলল, আগামী 3 দিন পরে আমার ছেলের বিয়ে, আপনারা সবাই সেদিন আমন্ত্রিত থাকবেন। আব্বুর কথা বলার পরে আমি সকলের উদ্দেশ্যে বললাম, আপনারা সবাই জানেন আমি কার ছেলে, তবে আমি কি করি তা কেউ জানে না। আমি আজ আপনাদের কাছে সব বলতেছি একটি মাত্র মানুষের অনুরোধে, সে মানুষটি হলো আমার বাবা। আপনারা আজ পর্যন্ত দেশের টপ ব্যবসায়ীদের ভিতরে যিনি দ্বিতীয়, তাকে আজ পর্যন্ত কেউ দেখেননি, তবে আপনারা আজ তাকে দেখবেন। সে মানুষটি আর কেউ নয়, স্বয়ং আমি হলাম দেশের টপ ব্যবসায়ীদের ভিতরে দ্বিতীয়। আমার কথা শুনে আমার আব্বু আম্মু ভাইয়া ভাবি সহ এখানে উপস্থিত সকলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমার আরেকটি পরিচয় আছে, সেটি হলো আমি হলাম একজন বড় ডাক্তার। আমার লাইফ পার্টনার তাসফিয়াও একজন বড় ডাক্তার। আমার কথা শুনে সবাই একের পর এক শখ খাওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে। আমি আরও অনেক কথা বলে উপরে চলে আসি। তোমার জীবনে তুমি যা নিয়ে কাজ করো তার সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো, এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে, তাহলে জীবনের সাফল্য অর্জন করতে পারবে। তবে অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময়ে অসহায়তার শিকার হবে। জীবনটা আসলে কোনো কিছু পাওয়ার এবং থাকার জন্য নয়, বরং এটা হলো বিলিয়ে দেওয়ার জন্য। বলতে বলতে বিয়ের দিন চলে আসলো। আজ আমার আর তাসফিয়ার বিয়ের কাজ ইসলামিক নিয়মকানুন অনুযায়ী সম্পন্ন হলো। বাসর ঘরে প্রবেশ করার সময় আবির বলল, বন্ধু রাতে বিড়ালটা কিন্তু মারিস। এই কথা বলে আমাকে রুমের ভিতরে ঢুকিয়ে দিল। আমি রুমে প্রবেশ করে ভাবতেছি এই বিড়ালটা আবার আসলো কই থেকে? বাসর ঘরে? দূর, যা হবার হবে। তবে বাসর রাতে বিড়াল মেরে মার্ডার কেসের আসামি হওয়া যাবে না। তারপরে বাকিটা ইতিহাস।